হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়ির কয়েকটা ছোট ছোট সদস্যদের সাথে গুড মর্নিংটা জানালাম, কারণ এদের ডাক শুনে না সত্যি দিনটা অনেক ভালো হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড ব্যালকনি। এখানে আমি খুব বেশি তো আসি না, বাট এখানেও কিন্তু প্রচুর গাছ আছে। গাছে গাছে একদম ছয় লাভ বলতে পারো, আর প্রত্যেকটাই ওয়েল মেনটেন্ড, কোনোটাই মানে শুকিয়ে পড়ে আছে ওরকম কিন্তু নেই। তো এই জায়গাটায় আসলে অবভিয়াসলি মন তো ফ্রেশ হবেই। আজকে অ্যাজ আ ব্রেকফাস্ট আমি ব্রেড নিয়েছিলাম, আর কদিন ধরেই না পাও ভাজি খেতে খুব ইচ্ছা করছে, তাই আজকে একটু স্যান্ডউইচই বানিয়ে নিলাম। কারণ না পাও ভাজিতে ভাজিটা বানানোর জন্য অত বেশি আমাদের কাছে সবজি ছিল না, তাই যেইটুকুনি ছিল সেইটুকুনি দিয়ে আজকে মানে একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। আর তার সাথে আছে একটা বয়েলড এগ। নীলের সাথে তো ব্রেকফাস্ট করতে করতে এখন কত দিন হয়ে গেছে কথাই হয় না, কারণ ও অবভিয়াসলি ব্রেকফাস্টের আগেই অফিসে জয়েন করে যায়, তাই জন্য আর কি আমাকে ওকে দেখতে হয় আর খাবার খেতে হয়, কথা আর বলা হয়। গতকাল রাতে একটুখানি বাইরে বেরিয়েছিলাম এই বাইকে করে, কিন্তু বাইকের ডিকিতে একটা জিনিস ছেড়ে চলে গেছি, সেটা আমি কালকে রাতে নিতে ভুলেই গেছি। আজকে সকালে হঠাৎ মনে পড়লো যে গতকাল কেনা মৌরি, জিরে আর জোয়ানের একটা প্যাকেট কিনেছিলাম, এই তিনটাকে গুঁড়ো বানিয়ে আমি খাবো, তাই জন্য এটা কিনে এনেছি। তো সেটা আমি ডিকিতে ফেলেই রাতে চলে গেছি, তাই আজকে সকালে এসে নিয়ে গেলাম। আর যেহেতু গতকাল বিশ্বকর্মা পুজো ছিল, তাই সব গাড়িগুলোর সামনে মালা ঝোলানো। দুর্গাপুজো তো এসেই গেল, আর আমরা তো সবাই প্রচন্ড এক্সাইটেড থাকি যে এই দুর্গাপুজোয় যাতে আমাদের সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। আমি তো হেয়ার স্ট্রেটনিং করাতে যাচ্ছিলাম, আর যেহেতু আমার চুলে হেয়ার কালার করা আছে, তো আমি যার কাছ থেকে হেয়ার স্ট্রেটনিংটা করি সে আমাকে বললো যে দেখো তোমার হেয়ার দুবার অলরেডি স্ট্রেটনিং করা হয়ে গেছে, প্লাস তোমার হেয়ারে প্রচুর কালার করা হয়েছে, তো এইবার তুমি হেয়ার স্ট্রেটনিংটা করো না। তার কারণ হচ্ছে তাহলে চুল আরো ড্যামেজ হবে, চুল আরো পড়বে, চুলের আরো থিনিংটা আরো বেড়ে যাবে। হেয়ারে কেমিক্যাল ট্রিটমেন্ট করলে হেয়ার ফল তো একটু মানে সাধারণের তুলনায় বেশি হয়, এটা খুবই মানে স্বাভাবিক একটা ব্যাপার। তো আমার একটু ভয়ই লাগলো এবার স্ট্রেটনিং করতে। তোমরা দেখতেই পাচ্ছ চুলটা আবার আগের মতো একটু একটু বেন্ড হয়ে যাচ্ছে, বিকজ হেয়ার গ্রোথ হয়েছে নতুন। আর মেয়েদের আসল সৌন্দর্য তো মেনলি চুলেই থাকে। চুল যদি ঠিকঠাক না থাকে বা ঠিকঠাক ওয়েল মেনটেইনড না থাকে, তাহলে যতই সাজি সেই সাজটা একেবারেই খুলবে না। তো তোমাদের মধ্যেও যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যাওয়ার সমস্যা আছে বা হেয়ারটা প্রচন্ড পাতলা হয়ে যাচ্ছে, সেই সমস্যা আছে, সেই সমস্যাটার সমাধান আজকে আমি তোমাদেরকে বলতে পারি। তোমরা সবাই জানো যে সেসা একটা 25 ইয়ার্স পুরনো আয়ুর্বেদিক হেয়ার কেয়ার ব্র্যান্ড, আর এরা একটা নতুন ধরনের হেয়ার গ্রোথ কিট আমাদের সামনে লঞ্চ করেছে, যেটার মধ্যে দুটো স্টেপ আছে। সেসার এই আয়ুর্বেদিক রিগেইন হেয়ার গ্রোথ কিটটা এমন একটা ইউনিক সলিউশন যেটা তোমার হেয়ারের রুট থেকে টিপ অবধি কেয়ার করতে পারে। এই কিটটার মধ্যে দুটো জিনিস পাবে, একটা হচ্ছে রিগেইন হেয়ার অয়েল, আরেকটা পাবে যেটা হচ্ছে হেয়ারে ম্যাসাজার হিসাবে কাজ করবে। এই বটলটা থেকে তোমার হেয়ার অয়েলটাকে ইউজ করতে অনেক সুবিধা হবে। এটাকে ইউজ করতে করতে চলো আরো এর ভেতরে কি কি আছে সেইগুলোকে দেখে নি। এই অয়েলটার মধ্যে ভৃঙ্গরাজ, আমলা, জটামানসি, শিকাকাই এইগুলো হেয়ার গ্রোথের জন্য ইউজ করা হয়েছে, আর এটা তোমাদের চুলের রুটকে কিন্তু অনেক বেশি স্ট্রেংথ দেয়, আর এটা হেয়ার ফলকেও কিন্তু ইজিলি প্রিভেন্ট করতে পারে। এই আয়ুর্বেদিক হেয়ার অয়েলটা 26 রকমের মেডিসিনাল হার্ব দিয়ে কেশরি পাক বিধি দ্বারা তৈরি হয়েছে, যার মধ্যে 6 ধরনের এসেনশিয়াল অয়েলও কিন্তু আছে। ক্লিনিক্যালি প্রুভেন, যেটা তোমার হেয়ার ফলিকলসকে রিভাইভ করে, হেয়ার ফল রিডিউস করে আর লং হেয়ারকে প্রমোট করে। এর ফলে তোমাদের 95% কিন্তু হেয়ার গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ইউজ শুরু করার পর 1 মাসের মধ্যে তোমরা কিন্তু এটার ভিজিবলি রেজাল্ট দেখতে পাবে, বাট তোমাদের কিন্তু টানা 4 মাস এটাকে ইউজ করে যেতে হবে যাতে তোমরা একটা প্রমিনেন্ট ভালো রেজাল্ট পাও। সেসার এই ম্যাসাজারটা উদ্বর্তনা উপকরণম নামে পরিচিত, আর এটা ইউজ করলে চুল আরো বেশি হেলদি, শাইনি আর ভলিউমিনাস হয়ে যায়। আমি ডেসক্রিপশন বক্সের লিংক অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে প্রোডাক্ট পারচেস করতে পারো, আর তার সাথে একটু ডিসকাউন্টও যদি তোমরা চাও আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি আমার কুপন কোড, ওই কুপন কোডটা ইউজ করে কিন্তু অবশ্যই প্রোডাক্ট কিনো। আর আমি অনেক দিন ধরেই ভাবছি যে এইবার আমার আলমারি থেকে আমার বিয়ের আর বৌভাতের শাড়িটাকে বের করতে হবে, তা না হলে আমার শাড়িগুলো যদি সবার শাড়ির মতো অনেকদিন রেখে রেখে ভাজে ভাজে ছিঁড়ে যায়, তাহলে সেই ব্যথা আমি যে কোথায় রাখবো আমি কিন্তু জানি না। আমার শাড়ির প্রতি ভালোবাসা, মায়া, হ্যাঁ একটা অ্যাফেকশন যাই বলো, সবটাই অন্যান্য জামা কাপড়ের থেকে অনেকটাই বেশি।
এই কটা দিন যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমি আর আলমারি থেকে এগুলোকে বের করার কোনো সুযোগই পাইনি। তাই জন্য আমি দেখলাম যে অন্যান্য অনেকেই এই সময় মানে পুজোর টাইমটাতে যেহেতু খুব শরতের রোদ ওঠে আর শরতের রোদ প্রচণ্ড ঝলমলে এবং তেজি হয়, তাই জন্য আমি ভাবলাম এই শরতের সময় এই দুর্গাপুজোর সময়তেই আমি আমার এই মানে ভালো শাড়িগুলোকে মানে অন্যান্য শাড়ির থেকে দামি শাড়িগুলোকে বের করে একটু ভালো, সেইটা কিন্তু আর থাকবে না। আর আমার এই বিয়ের বেনারসিটা দেখো, যেমন ভারী তেমন সুন্দর। আমার ইচ্ছাই ছিল আমি একটা জরদোসি মানে স্টোন ওয়ার্ক করা বেনারসি কিনবো, সেটা যতই ভারী হোক না কেন আমি জরদোসি বেনারসি কিনবো, কারণ এগুলো না বিয়ের দিন পরলে প্রচন্ড ঝলমল করে, প্রচন্ড চকচক করে, একটা ব্রাইটনেস লাগে। যদিও এইখান থেকে ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানাইনি, আমার ডিজাইনার ব্লাউজ ছিল আলাদা, আজকে সেটা বার করলাম না, অন্যদিন সেটা বার করে আমি রোদে দেবো। আজকে আমি নর্মালি শাড়িটাই বের করলাম, বেনারসিটা। প্রচন্ড ভারী থাকা সত্ত্বেও দোকানে গিয়ে সেই দিন আমার এই শাড়িটাই পছন্দ হয়েছিল এবং আমি একদম শাড়ি চুজ করতে সময় নিইনি, এক দেখাতেই এটা পছন্দ হয়ে গেছিল এবং আমি এইটাই কিনেছিলাম। তোমাদের একবার আমি গায়ে ফেলে দেখাই। যদিও আমি এখন বাড়ির জামা পরে আছি, এই বাড়ির জামাতে কখনোই একটা এত সুন্দর শাড়িকে জাস্টিফাই করে না এই বাড়ির জামাগুলো, বাট তাও আমার মানে শাড়ি দেখলে আমার মনে হয় কি একবার গায়ে ফেলে দেখি, আমার খুব ভালো লাগে শাড়ি পরতে। আর আমাকে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল রিয়াদি, সে এত সুন্দর করে শাড়িটাকে ড্রেপ করেছিল যে শাড়িটা না কোথাও থেকে ফোলা লাগছিল, না আমার এই শাড়ির যে এত ভার সেটা ফিল হচ্ছিল। মানে দেখো, আমি এই শাড়িটাকে এত ভারের জন্য একদমই সামলাতে পারছি না, কিন্তু সেদিনকে আমি নেচেছি, ঘুরেছি, ফিরেছি, আমার কোনো মালুমই হয়নি যে এই শাড়িটা এত ভার, এই শাড়িতে এত স্টোনের কাজ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেই দিনটার কথা মনে পড়লে আমার খুব ভালো লাগে, বিশেষ করে সেদিনকে সাজটা এত সুন্দর হয়েছিল, মানে আমি টু মাচ স্যাটিসফাইড ছিলাম আমার বিয়ের সাজ নিয়ে। আর এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি, এই বেনারসিটাও খুব সুন্দর, তোমরা দেখো। এই বেনারসিটা আমি যেইটা কিনেছিলাম তার মধ্যে এই ব্লাউজ পিসটা ছিল, আমি বেনারসির ব্লাউজ পিস থেকেই ব্লাউজ কিন্তু বানিয়েছিলাম। ব্লাউজ পিসটা আমি ব্যাকলেস করেছিলাম, প্লাস প্যাডেড তো আছেই, আর তার সাথে আমি ছোট ছোট মানে এটাকে কি বলে আমি জানি না, এগুলোও দিয়েছিলাম। ব্লাউজটাও খুব সুন্দর বানিয়েছিল। এই বেনারসিটা পরে আমাকে যতটা ঠিক সুন্দর লাগা উচিত ছিল ততটা কিন্তু লাগেনি, মানে এইটার সাথে আমি ম্যাচিং করে সেদিনকে ভালো সাজতেও পারিনি, শাড়িটা ঠিক করে পরানোও হয়েছিল না। মানে আমার দিদি শাড়িটা পরিয়েছিল, ও তত প্রোদের মতো শাড়ি পরাতে পারে না, ও যেইটুকুনি পারে তার মধ্যে থেকে যেরম ভাবে পরিয়েছিল। তো শাড়িগুলো তো যতই হোক একটু ভার থাকে, তো কাঁধ থেকে একদম ঝুলে পড়ছিল। হ্যাঁ, মানে একদম যারা একদম ভালো শাড়ি পরে, একদম মানে শাড়ি পরানোতে একদম এক্সপার্ট, তাদের কাছ থেকে শাড়ি পরানো আর বাড়ির লোক যেরকম ভাবে শাড়ি সাধারণভাবে পরায় ওরকমের মধ্যে তো একটা পার্থক্য থাকে। যাই হোক, আমার এই শাড়িটা পরে একদম জাস্টিফাইড সাজার খুব ইচ্ছা আছে, জানি না কবে এই শাড়িটা পরে একদম ঠিক আমার বিয়ের মতো সাজতে পারবো। তবে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে আমি দুটো বেনারসি কিন্তু ছোট বুটিওয়ালা কিনেছি, কারণ এটাই মেকআপ আর্টিস্টরা বলে থাকে যে যারা একটু হেলদি হয় তাদেরকে সবসময় বেনারসি ছোট বুটিওয়ালা কেনা উচিত, তাতে ফিগার কারেকশন হয়। জাল বেনারসি ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে না, বড় বুটিওয়ালা বা জাল মানে পদ্ম জাল বেনারসি, ওইগুলো কেনা কিন্তু উচিত নয়, বিকজ ওতে না মানে ফ্লাফি আরো বেশি লাগে। এনিওয়েজ, তারপরে যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা যে যেটা কমফোর্টেবল ভাবে ক্যারি করতে পারে সেটা তো নির্ভর করে। নীল আমাকে অনেকক্ষণ পর একটা কি কথা বলতে এসেছিল, আমি ওকে বলছিলাম দেখো এই শাড়িটা মনে আছে, এই শাড়িটা ভালো লাগছে না দেখতে, ও তো পাত্তাও দিল না, বুঝলোও না, জানি না ও কি মানে দেখলো। তবে অবশ্যই এই শাড়িগুলো দেখলে আমি প্রচন্ডই বেশি নস্টালজিক হয়ে পড়ি, আমার খুব পছন্দের এবং কাছের এই শাড়িগুলো। তা এই শাড়িগুলো যদি ভাজে ভাজে নষ্ট হয়ে যায়, মানে এর থেকে দুঃখ মনে হয় আর কিছু হবে না আমার লাইফে। এনিওয়েজ, একটু গুছিয়ে এখন রেখে দিচ্ছি। আজ তো বিকাল হয়ে গেছে, স্নান করে উঠেছি আমি, আজকে আর রোদে দেওয়ার কোনো মানে অবকাশই নেই। কালকে সকালে ঘুম থেকে উঠে একদম ভালো করে এগুলোকে সকাল থেকে রোদে দিয়ে দেবো, একদম বিকাল 4টের সময় তুলবো। অন্যান্য শাড়িগুলোও নামিয়েছিলাম, সেগুলোও এক এক করে তুলে দিলাম। আর নীল বলছে এখন একটু চাটা করে দাও, হয়ে গেলে তোমার শ্যুট। আমি বললাম শ্যুট তো আমার হতে থাকবে, তোমাকে আমি শ্যুটের মাঝখানেই চা খাওয়াবো। আর আমার হাতের চা খেতে নীল প্রচন্ড প্রচন্ড বেশি ভালোবাসে, মানে চাটা নিয়ে একটু বেশি কথা বলে, তাই জন্য ভালোবাসে বেশি বললাম। বাকি রান্নাগুলোও খেয়ে নেয় আর কি টুকটাক। তবে আমি দিনে এখন একবারই চা খাই, সকালবেলাটাই খাই, না হলে চোখটা না খোলে না। আর সন্ধ্যাবেলার চাটা আমি এখন স্কিপ করে দিই, যেহেতু আমি দুধ আর চিনি ছাড়া চা একদমই খেতে পারি না, তাই জন্য আমি মানে একবারই খাই আর সেকেন্ড টাইমটা স্কিপ করে দিই, মানে যতটা কন্ট্রোল করা যায় আর কি। আর
আসে সকালের ব্রেকফাস্টটা হেভি করি আর রাত্রে ভাত খাই, মাঝখানে আমি কোনো মিল নিই না। আমি চেষ্টা করছি একটু রোগা হওয়ার, জানি না কতটা সাকসেসফুল হব। এনিওয়েজ তোমরা আমাকে গুড উইশেস দিও আর ভালো ভালো কিছু টিপস থাকলে দিও যাতে আমি আমার ওয়েটটাকে একটু ফাস্ট লুজ করতে পারি। তোমাদের কিছুদিন আগে আমি বলছিলাম না যে এখন যেহেতু বর্ষাটা সবে সবে গেল, নিম্নচাপটা আর কি, তো ঘরের মধ্যে কেমন একটা মানে সোদা সোদা গন্ধ হয়ে থাকে। আমি তাই জন্য ওই 5টা 5:30টার দিকে আলোটা পুরোপুরি নিভে যাওয়ার আগেই ঘরে একটু কর্পূর জ্বালাই। এটা একটা মানে মাটির একটা জায়গা, সেখানে আমি আর কি কর্পূরটাকে জ্বালাই আর খুব সুন্দর গন্ধ হয়ে যায় ঘরটা। আমার এত ভালো লাগে আর আমার প্রচণ্ড বেশি পজিটিভ ফিলিংও হয়। তো আমি এটা তো প্রত্যেক দিন জ্বালাবোই জ্বালাবো। এইটা একদম নিভে আসার সময় হয়ে গেলে ওই সময়তেই একটা ধূপ জ্বালিয়ে দিই, যেই ধূপটা সেন্টের একটা ধূপ, ঘরটাকেও ভালো সুন্দর গন্ধ করে রাখে আর মুডটাকেও ফ্রেশ করে রাখে। এটা আমি তখন থেকে ফলো করি যখন থেকে আমি প্যানিক আর অ্যাংজাইটিতে ভুগছি, জানো তো। এইটা করার পরে সন্ধ্যাবেলা মুডটা একটা আলাদাই ভালো পজিটিভ ফিল হয়, অসম্ভব ভালো লাগে। আমি তোমাদের কাছ থেকেও অনেক রকম সালাহ জিজ্ঞাসা করেছিলাম যে অ্যাংজাইটি অ্যান্ড প্যানিক থেকে কি করে বেরোনো যায়, সবাই সবার মতো বলেছো, বাট আমার কিন্তু আমার টেকনোলজিটাই কাজে লেগেছে, তাই আমিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রাত্রিবেলা 9:30 না 10:45 বাজে, তখন নীলের সমস্ত অফিস শেষ হয়েছে। তা আমি বললাম যে চলো আজকে আমরা বরঞ্চ কোনো ধাবা থেকে খেয়ে আসি, যেহেতু দুজনেই ব্রেকফাস্টের পর আর কিছু খাইনি। নীল চা খেয়েছিল যদিও বা। আমাদের বাড়ির সামনেই কল্যাণী হাইওয়েটা হওয়ার সুবাদে ওখানে অনেক ধাবা আছে, ওখানে গিয়ে খাবার খেতে আমার খুব ভালো লাগে। তাই রাত্রে 10:45 বাজা সত্ত্বেও আমি চলে গেলাম। একটা ভালো কথা বলি, আজকে যেহেতু বেশি গরম ছিল না, তাই রাত্রিবেলা মানে রাত 10টা নাগাদ এই সময় কল্যাণী হাইওয়ে দিয়ে যেতে গিয়ে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফিল হচ্ছিল, খুব ভালো লাগছিল। এই সময় আমি আর নীল গল্প করতে করতে পৌঁছে গেলাম একটা ধাবায়। ধাবাটার নাম হচ্ছে বিন্দাস ধাবা, তোমরা একবার পারলে যেও। ওখানে গিয়ে ফার্স্টেই নিয়ে নিলাম 2টো চা, যেহেতু মাথা অনেকটাই ব্যথা করছিল নীলের, তাই জন্য ওকে কোম্পানি দেওয়ার জন্য আমিও একটা চা নিয়ে নিলাম। আর তারপরে আমরা বেশ কিছু খাবার অর্ডার করেছি। সে খাবারগুলোর মধ্যে ছিল পনির পরাঠা। পনির পরাঠাটা আটা দিয়ে বানানো ছিল, আর আটা দিয়ে জিনিস খেতে আমার অত বেশি ভালো লাগে না, বাট পনিরের স্টাফিংসটা খুব বেশি ছিল। আর পনিরের পরাঠাটা খেতে সো ছিল, মানে অতটাও বেশি কিছু ডিলিশিয়াস নয়, মোটামুটি। হ্যাঁ, আর তার সাথে আমরা সাইড ডিশ হিসাবে নিয়েছিলাম শাহি পনির, আর নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা। চিকেনটা অতটা খেতে ভালো ছিল না, শাহি পনিরটা খুব ভালো ছিল খেতে। দুটোই হাফ প্লেট করে নিয়েছিলাম আমরা, আর তার সাথে ছিল 3খানা রুমালি। পনির পরোটার থেকে বেশি ভালো ছিল খেতে রুমালি রুটিগুলো, কিন্তু আমাদের পনির পরোটাটা খেয়ে এতটাই বাজে লেগে গেছিলো আর পেটও ভরে গেছিলো, তাই জন্য আমরা আর রুমালি রুটি খাইও নি। আমরা বাড়ির জন্য শাহি পনির নিয়েছিলাম প্যাক করে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো।